আসসালামু আলাইকুম। ফোকাস অডিও বুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা শুনছেন রিচ ড্যাড পুর ড্যাড বইটির অধ্যায় ১ পর্ব ৫। এ পর্বে লেখকের উচ্চশিক্ষিত বাবা কখনো তাকে ভালো নম্বরের জন্য চাপ দেননি। লেখক প্রায় ভাবতেন কেন দেননি, তবে অর্থ নিয়ে আমাদের মতভেদ সুস্পষ্ট হয়ে উঠেছে। আমার যখন ১৬ বছর বয়স, আমার বাবা মার চেয়ে আমার অর্থের বিষয়ে বেশি ভালো ভিত্তি গড়ে উঠেছিল। আমি লাভ ক্ষতির হিসাব রাখতে পারতাম, ট্যাক্স অ্যাকাউন্ট, কর্পোরেট অ্যাটর্নি, ব্যাংকার, রিয়েল এস্টেট ব্রোকার, ইনভেস্টর প্রমুখের বক্তব্য শুনতাম। আমার বাবা শুধু শিক্ষকের সঙ্গে কথা বলতেন। একদিন আমার বাবা আমাকে বলছিলেন, আমাদের বাড়িটা আমাদের সবচেয়ে বড় বিনিয়োগ কেন? আমি তাকে বোঝালাম, বাড়িটা তেমন ভালো বিনিয়োগ নয়। এক অপ্রিয় তর্ক শুরু হয়ে গেল। লেখক নিচের চিত্রে ধনবান বাবা আর নির্ধন বাবার নিজেদের বাড়ি সম্বন্ধে দৃষ্টিভঙ্গির প্রভাব দেখাচ্ছে। এক বাবা ভেবেছিলেন বাড়িটা তার সম্পত্তি, আর অন্য বাবা ভেবেছিলাম বাড়িটি তার দায়। এখানে ধনী বাবা বাড়িটিকে একটি দায় সম্পর্কে মনে করেন, আর নির্ধন বাবা বাড়িতে একটি সম্পদ হিসেবে মনে করে। আমার মনে আছে, আমি নিচের ছবিটি এঁকে আমার বাবাকে ক্যাশ ফ্লোর গতিটা বুঝিয়েছিলাম। এছাড়াও আমি তাকে দেখিয়েছিলাম একটা বাড়ির মালিক হওয়ার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক খরচ কত বেড়ে যায়। একটা বড় বাড়ি মানে আরও বেশি খরচ, এবং খরচের সারি দিয়ে ক্রমাগত ক্যাশ ফ্লো হতে থাকে। আজও বাড়িটার সম্পত্তি যে নয় এ বিষয়ে আমার তর্ক হয়। আমি জানি অনেক লোকের ক্ষেত্রেই বাড়িটা স্বপ্নের এবং সবথেকে বড় বিনিয়োগ, এবং নিজের বাড়ি থাকা কিছু না থাকা সবচেয়ে ভালো। এই অন্যরকম দৃষ্টিভঙ্গি এবং জনপ্রিয় মতকে আমি বিচার করার প্রস্তাব দেই। আমার স্ত্রী এবং আমাকে যদি আরও একটি বড় আর ঝকঝকে বাড়ি কিনতে হয়, আমরা বুঝতে পারবো এটা একটি সম্পত্তি হবে না, বরং এটা একটি দায় হয়ে উঠবে। কারণ এটা আমাদের পকেট থেকে পয়সা নিয়ে নেবে। তাই আমার যুক্তি রাখছি। আমি জানি বেশিরভাগ লোক এতে একমত হবে না, কারণ সুন্দর বাড়ির সঙ্গে এক গভীর আবেগ যুক্ত থাকে, আর অর্থ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত আবেগ আর্থিক বুদ্ধি কমিয়ে দেয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, অর্থ প্রতিটি ফয়সালাকে আবেগপ্রবণ করে তুলতে পারে। বাড়ি প্রসঙ্গে আমি একটা কথা বলবো, বেশিরভাগ লোক সারা জীবন কাজ করে তাদের বাড়ি কেনার খরচ মেটায়, অথচ সেই বাড়িটা কখনো তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন হয় না। অন্যভাবে বলা যায়, বেশিরভাগ লোক কয়েক বছর পর পর নতুন বাড়ি কেনে, আর আগেকার ঋণ শোধ করার জন্য প্রত্যেকবার নতুন করে 30 বছরের ঋণ নেয়। যদিও মর্টগেজ পাওনা মেটাল সুদের ট্যাক্সের ছাড় পাওয়া যায়, তাদের ট্যাক্স বাদ দিয়ে বকেয়া ডলারের বাকি খরচ চলে। এমনকি মর্টগেজ শোধ হয়ে যাওয়ার পরও এমন ব্যবস্থাই চালু থাকে। সম্পত্তির ট্যাক্স। আমার স্ত্রী বাবা মায়ের সম্পত্তির ট্যাক্স মাসে $10,000 হয়ে যাওয়ায় তারা খুবই আঘাত পেয়েছিলেন। তাদের অবসর গ্রহণের পর এমনটি হয়, যার ফলে এ বৃদ্ধি তাদের অবসরের বাজেটের উপর চাপ সৃষ্টি করে। তাই তারা অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছিলেন। সব সময় যে বাড়ির দাম বাড়ে তা নয়। আমার এখনো মনে আছে কয়েকজন বন্ধু যাদের বাড়ির মূল্য 1997 সালে $1 মিলিয়ন ছিল, কিন্তু এখন সেগুলো $70,000 বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সুযোগের সদ্ব্যবহার না করতে পারলে। যদি আপনার সব অর্থ বাড়তি আটকে পড়ে, আপনি প্রচুর পরিশ্রম করতে বাধ্য হবেন, কারণ আপনার অর্থ ক্রমাগত খরচের খাতে বেরিয়ে যাচ্ছে। সম্পত্তির খাতায় কিছুই যোগ হচ্ছে না, এটা মধ্যবিত্ত ক্যাশ ফ্লোর ছাঁচ। যদি একজন অল্প বয়সী যুবক যুবতী শুরু থেকে সম্পত্তির খাতায় বেশি অর্থ সঞ্চয় করে, পরবর্তী বছরগুলোতে তাদের সহজ হয়ে যায়, বিশেষ করে যখন তাদের ছেলে মেয়েদের কলেজে পাঠানোর জন্য প্রস্তুত হবে। তাদের সম্পত্তি বৃদ্ধি পাবে এবং তাদের খরচ বহন করতে সাহায্য করবে। প্রায় এমন একটি বাড়ি হোম লোনের বোঝা টানার বাড়িতে পরিণত হয়, যার ফলে প্রমাণ খরচ চলতেই থাকে। সংক্ষেপে বলা যায়, প্রথম জীবনের বিনিয়োগের পোর্টফোলিও শুরু করার পরিবর্তে একটা
অত্যন্ত মূল্যবান বাড়ির মালিক হওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত অন্ততপক্ষে 3 রকম প্রভাব ফেলে থাকে। নাম্বার 1, সময়ের অপচয়। এ সময়ে অত্যন্ত সম্পত্তির দাম বাড়তে থাকে। নাম্বার 2, অতিরিক্ত পুঁজি নষ্ট, যা বাড়ি সংক্রান্ত রক্ষণাবেক্ষণে প্রচুর মাত্রায় খরচ না করলে অন্য কোথাও বিনিয়োগ করা যেত। নাম্বার 3, শিক্ষা নষ্ট। প্রায় লোকের তাদের বাড়ি সঞ্চয় এবং অবসর গ্রহণ করতে পরিকল্পনাকে তাদের সম্পত্তি মনে করে। যেহেতু তাদের অর্থাভাব, তাই তারা বিনিয়োগ করে না, ফলে তাদের বিনিয়োগের অভিজ্ঞতা হয় না। তারা কোনো বিনিয়োগের জগতের সফিস্টিকেটেড ইনভেস্টর হতে পারে না। সবচেয়ে ভালো বিনিয়োগ প্রথমে সফিস্টিকেটেড ইনভেস্টর এর কাছে বিক্রি করা হয়, তারপর তিনি সতর্ক বিনিয়োগকারীদের বিক্রি করেন। আমার শিক্ষিত বাবার ব্যক্তিগত আর্থিক বিবৃতি ইঁদুর-দৌড় আটকে পড়া মানুষের জাজ্বল্য প্রমাণ। তার খরচ রোজগার সমপরিমাণ, তাই তিনি কখনোই সম্পত্তি বিনিয়োগ করতে পারেন না। ফলে তাদের দায়গুলো এমনভাবে দাঁড়ায়। মর্টগেজ বা ক্রেডিট কার্ডে ঋণ সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায়। নিজের ছবিটা তার প্রত্যক্ষ প্রমাণ হিসেবে লেখক দিয়ে থাকেন। আমার ধনবান বাবার ব্যক্তিগত আর্থিক বিবৃতি প্রতিফলিত হয় এবং এক জীবনের নতুন দায়বদ্ধতা সম্পূর্ণ বিনিয়োগ উৎসর্গিত হয়ে থাকে। আমার ধনী বাবা আর্থিক বিবৃতি পর্যালোচনা করলে বোঝা যায় কেন ধনীরা আরও ধনী হতে থাকে। সম্পত্তির সারি থেকে যথেষ্ট রোজগার যাতে খরচের সব ভার বহন করা যায় এবং বকেয়া অর্থ সম্পত্তিতে বিনিয়োগ করা যায়। সম্পত্তির সারিও বাড়তে থাকে, আর তাই এর থেকে রোজগার হয় আরও বাড়তে থাকে। মধ্যবিত্তরা সবসময় আর্থিক সংগ্রামের মুখোমুখি থাকে। তাদের প্রধান রোজগার হয় বেতন থেকে, আর যেমন তাদের বেতনও বড় বাড়তে থাকে, তাদের খরচও তাদের বেতনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে। শুরু হয় ইঁদুর-দৌড়। তারা তাদের বাড়িকে প্রধান সম্পত্তি মনে করে। আয় হতে পারে এরকম সম্পত্তিতে তারা বিনিয়োগ করে না। আজকের ঋণ ও শোধিত সমাজের ভিত্তি হলো আপনার বাড়িকে বিনিয়োগ হিসেবে গণ্য করা, আর বেতন বাড়লেও আপনি আরও বড় একটা বাড়ি কিনতে পারেন অথবা আরও খরচা করতে পারবেন এমন পরিকল্পনা করা। এই ক্রমবর্ধমান খরচের প্রণালী পরিবারগুলোকে আরও বেশি দেনায় ঠেলে দেয়, ফলে আরও আর্থিক অনিশ্চয়তা দেখা দেয়। অথচ তারা হয়তো তাদের কাজে উন্নতি করছেন এবং তাদের নিয়মিত বেতন বৃদ্ধি হচ্ছে। এই ঝুঁকিপূর্ণ জীবনযাত্রার কারণ হচ্ছে দুর্বল আর্থিক শিক্ষা। 1990-এর দশকে বিপুল সংখ্যায় চাকরি থেকে বরখাস্ত করা হয়। ব্যবসার সংক্ষিপ্তীকরণ মধ্যবিত্ত শ্রেণীর আর্থিক দুর্বলতার উপর আরও প্রভাব ফেলেছে। হঠাৎ কোম্পানির পেনশন প্ল্যান 401,000 প্ল্যান পরিবর্তন হচ্ছে। স্পষ্টতাই সোশ্যাল সিকিউরিটির বিপজ্জনক অবস্থা ও অবসরের পুঁজি হিসেবে সেটা গণ্য করা যাবে না। মধ্যবিত্ত শ্রেণীতে ভয় দেখা দিচ্ছে। ভালো কথা এই যে আজকাল এই লোকের এই সমস্যাগুলো ভালো মতো বুঝতে পারছেন এবং মিউচুয়াল ফান্ড কেনা শুরু করেছেন। এই বিনিয়োগ বৃদ্ধি স্টক মার্কেটের স্পষ্টভাবে দৃশ্যমান সুনির্দিষ্ট লাইনের জন্য দায়ী। আজকাল মধ্যবিত্ত শ্রেণীর দাবি মেটানোর জন্য ক্রমশ নিত্য নতুন মিউচুয়াল ফান্ড সৃষ্টি হচ্ছে। মিউচুয়াল ফান্ডগুলো তাই জনপ্রিয়। সাধারণ মিউচুয়াল ফান্ডের ক্রেতারা ট্যাক্স আর মর্টগেজ টাকা দেওয়া, ছেলে মেয়েদের কলেজের জন্য সঞ্চয় করা এবং ক্রেডিট কার্ডদের দেনা মেটানোয় ব্যস্ত থাকে। কিন্তু তারা বিনিয়োগ করার জন্য তাদের শেখার পড়াশোনা করার সময় নেই। তাই তারা মিউচুয়াল ফান্ডের ম্যানেজার পারদর্শীদের উপর ভরসা করেন। তাছাড়া যেহেতু মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ধরনের বিনিয়োগ করা যায়, তারা মনে করেন সেহেতু তাদের অর্থ তাই সুরক্ষিত আছে। একদল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী মিউচুয়াল ফান্ড ব্রোকার আর ফিনান্সিয়াল প্ল্যানারদের এই ডাইভার্সিফাই নীতিতে বিশ্বাসী। সাবধানে খেলুন, ঝুঁকি এড়িয়ে চলুন। আসল কথা হচ্ছে প্রথম জীবনের আর্থিক শিক্ষার অভাবে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর লোকদের ঝুঁকির সম্মুখীন হতে হয়। তাদের সমস্যা ফেলতে তারা কারণ আর্থিক অবস্থা দুর্বল থাকে, তাদের ব্যালেন্স শিটে ভারসাম্যের অভাব থাকে, তারা তাদের বোঝা বড় বেশি অথচ আয়ের কোনো উৎস বা সম্পত্তি থাকে না, তাদের বেতনই তাদের একমাত্র আয়ের উৎস, তাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে তাদের মালিকের উপর নির্ভরশীল থাকে।
তাই যখন জীবনের একটি সুবর্ণ সুযোগ আসে, এই লোকেরা এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন না। তাদের সাবধানে খেলতে হবে, কারণ তারা পরিশ্রমী, তাদের সর্বোচ্চ ট্যাক্স দিতে হচ্ছে, আর তারা দেনার ডোবায় ডুবে যাচ্ছেন। আমি এই বিভাগের শুরুতে যেমনটি বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সম্পত্তি এবং দায়ের মধ্যেকার তফাৎ জানা। একবার আপনি তফাৎটা বুঝতে পারলে শুধু আয় হতে পারে এমন সম্পত্তি কেনায় মনোনিবেশ করুন। এটাই ধনী হবার প্রথম পথ ও সেরা পদক্ষেপ। এটা করে দেখুন, আর আপনার সম্পত্তির তালিকায় বাড়তে থাকবে। দায় আর খরচ কম করার দিকে দৃষ্টি দিন। এর ফলে সম্পত্তির তালিকায় আরও অর্থ বিনিয়োগ করা যাবে। শিগগির আপনার সম্পত্তির বুনিয়াদ এবং গভীর হবে যে আপনি আরও দূরকল্পী বিনিয়োগ করতে সমর্থ হবেন। এমন বিনিয়োগ যা 100% থেকে সীমাহীন লাভ দিতে পারে। $50,000 বিনিয়োগ দ্রুত 1 মিলিয়ন বা তার চেয়ে বেশি হয়ে উঠতে পারে। মধ্যবিত্ত শ্রেণী এই বিনিয়োগকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলবে। বিনিয়োগটা ঝুঁকিপূর্ণ নয়, সরল অর্থ সংক্রান্ত বুদ্ধিচার, প্রারম্ভ আর্থিক সাক্ষরতা এবং সাক্ষরতার অভাবে যে এই ঝুঁকিটা মনে হয়। জনতা যা করে আপনি যদি তাই করেন তাহলে নিজের ঝুঁকি থেকে পাবেন। এখানে লেখক একজন কর্মী এবং একই সঙ্গে বাড়ির মালিক হিসেবে আপনার পরিশ্রমের ফল সাধারণত সাজিয়ে দেখিয়েছেন। আপনি অন্য কারোর জন্য কাজ করেন। বেশিরভাগ লোক যারা বেতনের জন্য কাজ করে মালিক ও শেয়ার হোল্ডারদের আরও ধনী করে তোলে। আপনার চেষ্টা আর সাফল্য মালিককে অবসর গ্রহণ করতে সফল হতে পারেন। নাম্বার 2, আপনি গভর্নমেন্টের কাজ করেন। আপনার চোখে দেখার আগেই গভর্নমেন্ট তার ভাগটা আপনার বেতন থেকে নিয়ে নেয়। আরও পরিশ্রম করে কাজ করে আপনি শুধু গভর্নমেন্টাল নেওয়ার ট্যাক্সের পরিমাণ বাড়ান। বেশিরভাগ লোক জানুয়ারি থেকে মে অবধি শুধু গভর্নমেন্টের জন্যই কাজ করে। নাম্বার 3, আপনি ব্যাংকের জন্য কাজ করেন। ট্যাক্স কেটে নেওয়ার পর আপনার সবথেকে বড় খরচ সাধারণত মর্টগেজ এবং ক্রেডিট কার্ডের দেনা পাওনা শোধ করা। শুধুমাত্র খেটে কাজ করার জন্য সমস্যা হচ্ছে এই 3টি স্তরের প্রত্যেকটি ক্ষেত্রেই আপনার অতিরিক্ত পরিশ্রমের বেশিরভাগটা নিয়ে নেয়। কিভাবে আপনি এবং আপনার পরিবার সোজাসুজি আপনার অতিরিক্ত পরিশ্রম থেকে লাভবান হতে পারবে সেটা আপনাকে শিখতে হবে। একবার নিজের কাজ নিজে করার সিদ্ধান্ত নেওয়ার পর কিভাবে নিজের লক্ষ্য নির্ধারণ করবেন। অধিকাংশ মানুষ নিজের জীবিকার বাঁচিয়ে পেছনের টাকা দিয়ে অর্জিত সম্পত্তির মূল শোধ করে। সম্পত্তি বৃদ্ধির সঙ্গে কি করে নিজেদের সফলতা পরিমাপ করবেন। মানুষ কখন বুঝতে পারে সে ধনী, সে তার অর্থ সম্পদ আছে। সম্পত্তি এবং দায়বদ্ধতার বিষয়ে নিজস্ব সংজ্ঞার মতোই 3 বিষয় আমার নিজস্ব সংজ্ঞা আছে। আসলে আমি এই বাকমিনস্টার ফুলার নামে এক ভদ্রলোকের কাছ থেকে ধার করেছি। কেউ তাকে হাতুড়ে বলে, কেউ বলে এক জীবিত অন্যান্য প্রভাবশালী ব্যক্তি। কয়েক বছর আগে তিনি স্থপতি জগতে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিলেন, কারণ তিনি 1961 জিওডেসিক ডোম নামক একটি পেটেন্টের জন্য আবেদন করেছিলেন। হয়তো বেশ বিভ্রান্তির লগে, কিন্তু কিছুক্ষণ পড়ার পর সে একটা অর্থ আছে বলে মনে হয়। যদি ধনী মানুষ আগামী কদিন বেঁচে থাকতে পারবে সেই ক্ষমতা, অথবা আমি যদি আজ কাজ করা বন্ধ করে দেই আমি আর কতদিন বাঁচতে পারবো। নেটওয়ার্ক অর্থাৎ সম্পত্তি ও দায়ের প্রভেদ, যা প্রায় মানুষের মহামূল্য বাজে জিনিস ও যেসব জিনিস সম্বন্ধে মতামত দিয়ে পরিপূর্ণ। এই নেটওয়ার্ক সম্পর্কে বিভিন্ন এই সংজ্ঞা, এতে একটি সত্যিকারের সঠিক ও মাপ নেওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি আমার আর্থিক স্বাধীনতার পরিপ্রেক্ষিতে কোথায় দাঁড়িয়ে তা বুঝতে, মাপতে, উপলব্ধি করতে পারি। অনেক সময় নেট মূল্যের মধ্যে যে সম্পত্তির এখন টাকা দিচ্ছে না, যেমন কোনো জিনিস যা কেনা হয়েছে আর এখন গ্যারেজে পড়ে আছে, তার অন্তর্ভুক্ত করা হয়। ধন দিয়ে শুধু মাপা হয় আপনার অর্থ কত উপার্জন করছে, তা আপনার আর্থিক আয় কত। ধন সম্পত্তির অর্থ সম্পন্ন সারি ও খরচের সারি থেকে ক্যাশ ফ্লোর তুলনামূলক পরিমাপ।
একজন উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনার সম্পত্তি থেকে প্রতি মাসে $10,000 ক্যাশ ফ্লো হয়, আর আপনার মাসিক খরচ $20,000। আর ধন কতখানি? ব্যাকমিনিস্টার ফুলারের সংজ্ঞায় ফিরে যাওয়া যাক। তার সংজ্ঞা অনুযায়ী আমি আর কতদিন বাঁচতে পারি? ধরা যাক মাসটি 30 দিনের। এই সংখ্যা অনুযায়ী আমরা অর্ধেক মাসের উপযুক্ত ক্যাশ ফ্লো আছে। আমি যখন আমার সম্পত্তি থেকে $20,000 ক্যাশ ফ্লো পাবো তখন আমি ধনী হব। কাজে আমি এখনো বড়লোক নয়, কিন্তু আমার ধন আছে। আমার এখন সম্পত্তি থেকে যা আয় হয় তা আমার পুরো মাসের খরচ চালাতে পারে। আমি যদি আমার খরচ বাড়াতে চাই, প্রথমে আমার সম্পত্তি থেকে ক্যাশ ফ্লো বাড়াতে হবে এবং উদ্ধৃত ঋণ আমি বজায় রাখতে পারি। লক্ষ্য করে দেখলে ঠিক এ সময়ে আমি আমার বেতনের উপর নির্ভরশীল নই। আমি মনোসংযোগ করে এমন একটি সম্পত্তি তৈরি করতে সমর্থন হয়েছি যা আমাদের আর্থিক স্বাধীনতা দিয়েছে। আমি যদি আমার চাকরি ছেড়ে দেই, আমি আমার মাসের সকল খরচ সম্পত্তি থেকে প্রাপ্ত ক্যাশ ফ্লো দিয়ে চালাতে পারবো। আমার পরবর্তী উদ্দেশ্য হবে আমাদের সম্পত্তি থেকে অতিরিক্ত ক্যাশ ফ্লো বিনিয়োগ করে সম্পত্তির তালিকায় আবার ঢোকানো। আমার সম্পত্তির তালিকায় যত অর্থ যাবে, আমার যাবতীয় সম্পত্তি তত বৃদ্ধি পাবে। আমার সম্পত্তি যত বাড়বে, আমার ক্যাশ ফ্লো তত বাড়বে। আর যতদিন আমি আমার খরচ সম্পত্তি থেকে প্রাপ্ত ক্যাশ ফ্লো কম রাখছি, আমার ধনী হতে থাকবো। আর এই সাথে অন্যান্য আয়ের উৎস আমি উপার্জন করব, যার জন্য আমাকে শারীরিক পরিশ্রম করতে হবে না। এই পূর্ণ বিনিয়োগ প্রথা যেমন চলতে থাকবে, আমি উত্তরোত্তর ধনী হয়ে উঠব। আসল ধনীর সংখ্যা কিন্তু দেখতে তাদের চোখে পড়বে, অতিরিক্ত ধনী হওয়া যায় না। এই সরল শিক্ষাগুলো মনে রাখবেন। ধনীরা সম্পত্তি কেনে, গরিবদের শুধু খরচ হয়। মধ্যবিত্ত শ্রেণী দায় কেনে আর সেগুলোকে সম্পত্তি ভাবে। তাহলে কি করে আমি নিজের কাজ নিজে করব? এর উত্তর কি? ম্যাকডোনাল্ডের প্রতিষ্ঠাতা কি বলে শুনুন।